Our second class from Rupantarito IT, English Basic Class 2. Alhamdulillah, by the name of Allah, I start the second basic class. Next class, I will discuss a structure, subject, verb, object, extension and complement. You understand, if you understand this first class, you can realize the second class. তো যাই হোক, আপনারা গত ক্লাসে আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি আবারও বলে নিচ্ছি যে আমরা ইংরেজি শিখছি না, আমরা শিখছি একটা ল্যাঙ্গুয়েজ। and I will prove you it's a very easy. আপনার ইংরেজি সবকিছু জানতে হবে বিষয়টা এমন নয়। আমি বেসিক যা করাচ্ছি এটা জাস্ট যে কোনো ল্যাঙ্গুয়েজকে আয়ত্তে আনতে হলে সেই ল্যাঙ্গুয়েজের 4টে স্কিল আপনাকে আয়ত্তে আনতে হবে। তার একটা হলো রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড, অর্থাৎ আমি বলতে চেয়েছি যে রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। এখন আমরা শুধুমাত্র আমরা এটা চিন্তা করি যে আমি কথা বলতে পারলেই হলো, বাট আমার কথা বলাটা এখানে মেইন ফ্যাক্ট নয়। আপনি কথাটা বলতে পারবেন যদি আপনি অন্যজনের কথা বুঝতে পারেন। আপনি নিজে নিজে একা একা কথা বলতে পারাটা কিন্তু ল্যাঙ্গুয়েজ নয়। আপনার এক্সপ্রেশনটা অন্যকে বুঝাতে হবে এবং অন্যের এক্সপ্রেশনটা আপনাকে বুঝতে হবে। যদি বুঝতে পারেন তবেই আপনি অন্যের সাথে কথা বলতে পারবেন। আপনি কথা বলতে পারছেন বাট কিছু একা একা বলতে পারতেছেন, কারোর সাথে বলতে পারছেন না, তখন কিন্তু এটা ল্যাঙ্গুয়েজ হলো না। যার কারণে আমরা শেখার যে প্রথম আমি বলেছিলাম যে 3টা ধাপে একটা রুলে আমরা ইংরেজিটা কন্ট্রোলে আনবো এবং আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। তো আমি গত ক্লাসে একটু দেখাচ্ছি যে সাবজেক্ট যেটা সেটাই নাউন প্রোনাউন হয়, সেটাই পার্সন হয়, সেটাই কেস হয়। ঠিক অবজেক্টটাও নাউন প্রোনাউন হয় এবং পার্সন হয় এবং কেস হয়। এই ফ্যাক্টটা বোঝানোর আমি চেষ্টা করছি যে আসলে এই ফ্যাক্টটা কি, এবং এইটুকু বুঝতে পারলে আপনি টোটাল বেসিকটা আপনার একটা কনসেপ্ট আপনি গ্যাদার করতে পারবেন। এর জন্য আমি গত ক্লাসে বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন প্রোনাউন হয় এবং সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় পার্সনও হয়। পার্সনটা একটু আলোচনা করেছিলাম প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে। আমি আবার নেক্সট ক্লাসে পার্সনটা নিয়ে একটু কথা বলবো। তো আজকে আমরা দেখব কেসটা কি এবং কেসটা কিভাবে সাবজেক্ট হয়, কিভাবে অবজেক্ট হয়, এবং সাবজেক্টের সাথে কেসের কি সম্পর্ক, কেসের সাথে পার্সন এবং নাউন প্রোনাউনের কি সম্পর্ক। এই সম্পর্কটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে টোটাল ইংরেজির বেসিকের একটা মোটামুটি একটা কনসেপ্ট আপনার চলে আসবে। এজন্য আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টা হলো আমাদের আজকে সেকেন্ড ক্লাস, এবং সেটা হলো কেস। হোয়াট ইজ কেস? দ্য রিলেশন অফ নাউন অ্যান্ড প্রোনাউন উইথ ভার্ব ইজ কল্ড কেস। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্কটা, নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, তাকেই
কেস বলে। একটু খেয়াল করবেন, নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে কেস বলে। আমি মতান্তরে আরেকটা কথা বলতে পারি, সাবজেক্ট এবং অবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, কারণ যেটা সাবজেক্ট সেটাই কিন্তু নাউন প্রোনাউন, যেটা ভার্ব যেটা অবজেক্ট সেটাও কিন্তু নাউন নাউন এবং প্রোনাউন। তাই আমরা এই কেসের সংজ্ঞাটা আমরা দুই ভাবে দিতে পারি। আমরা কেসের সংজ্ঞাটা দুই ভাবে দিতে পারি। একটা হলো যে নাউন এবং প্রোনাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, অথবা একই কথা একটু ভিন্নভাবে বলা, যে সাবজেক্ট এবং অবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক তাকে কেস বলে। আমরা গত ক্লাসে কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টেরই আমরা একটা সম্পর্ক দেখেছিলাম। এখানে সাবজেক্টের সংজ্ঞা বলেছিলাম, যে কাজ করে তাকে সাবজেক্ট বলে, আর যার সাহায্যে করে তাকে অবজেক্ট বলে। এখানে দেখেন, ফাদার ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি, বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করেন। এই কাজ করাটা হলো ভার্ব। এই ভার্বের সাথে বাবার একটা সম্পর্ক রয়েছে, আর সাবজেক্টটা বাবা, এবং এই সাবজেক্টটাই কিন্তু আবার নাউন আর প্রোনাউন, নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে। ঠিক অনুরূপভাবে বাবা কাজ করে, কোথায় কাজ করে? একটা ফ্যাক্টরিতে কাজ করে। তাহলে এবার দেখেন, ভার্বের সাথে অবজেক্ট অথবা নাউন প্রোনাউন, ভার্বের সাথে সাবজেক্ট অথবা নাউন প্রোনাউনের একটা সম্পর্ক রয়েছে। এই যে সম্পর্কটা, নট অনলি হেয়ার, everywhere you can indicate it, যে every sentences are relation of noun and pronoun with verb। আপনি প্রত্যেকটা সেন্টেন্সে আপনি এইভাবে বের করতে পারবেন। আপনি ভার্বকে যখন জিজ্ঞাসা করবেন, এই যে যেমন এখানে ওয়ার্কস মানে কাজ করা, কে কাজ করে বা কারা কাজ করে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট। আর কোথায় বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তাহলে দেখেন, ভার্বকে জিজ্ঞাসা করলেই আপনি সাবজেক্ট পাচ্ছেন এবং অবজেক্ট পাচ্ছেন। সুতরাং আমি কিন্তু একটা কথা একেবারে পরিষ্কারভাবে বলতে পারি যে তাহলে ভার্বের সাথে এই সাবজেক্ট এবং অবজেক্টের একটা সম্পর্ক রয়েছে। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকেই মূলত কেস বলা হচ্ছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এবং আমি যেটা বুঝাতে চেষ্টা করেছি আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, সবাই, আমি যখন জিজ্ঞাসা করব একে একে সবাই বলবেন এবং বলে সাথে সাথে মিউট হয়ে যাবেন। এখন এই কেসটা আমরা কেন শিখব? এই সাবজেক্টটা এবং অবজেক্টটা, যেটা সাবজেক্ট সেটাই আমি কেস বলেছি। এবার এখন সেটা প্রমাণ করার পালা। এবার দেখেন, বলা হচ্ছে কেস তিন প্রকার: সাবজেক্টিভ, সাবজেক্টিভ, 2 নম্বর অবজেক্টিভ এবং 3 নম্বর পজেসিভ। এবার আমি এখানে সংজ্ঞাটা লিখিনি কেন, এবার একটু খেয়াল করেন। হোয়াট ইজ সাবজেক্টিভ কেস? সাবজেক্টিভ কেসটা কি? যে ক্রিয়া সম্পন্ন করে, আমি খাঁটি বাংলায় বলছি যাতে আপনারা বুঝতে পারেন, যে ক্রিয়া সম্পন্ন করে তাকে সাবজেক্টিভ কেস বলে। বাংলায় বলে কর্তৃকারক। আমরা যখন কারক শিখেছি বইগুলোতে বা টিচার কিন্তু এইভাবেই শিখিয়েছে, যে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। এখন সাবজেক্টিভ কেস কাকে বলে, এই বিষয়টা কি আপনারা ক্লিয়ার? কথা বলুন। জি। আচ্ছা, তাহলে আমার একটা কোশ্চেন,
সাবজেক্টের সংজ্ঞাটা কি দিয়েছিলাম একটু বলবেন কি? কেউ একজন বলেন প্লিজ। এখানে আপনাদের উত্তর দিতে হবে কিন্তু। আমি একটু আগেও বলেছি, গত ক্লাসেও বলেছি যে হোয়াট ইজ সাবজেক্ট বলেছিলাম। হ্যাঁ একটু বলেন। ভার্বকে যদি প্রশ্ন করা হয় কে বা কাকে দিয়ে, এর উত্তরে যেটা আসে সেটাই হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ সেটা সাবজেক্ট, এটা চেনার উপায়, কিন্তু সংজ্ঞাটা কি বলেছিলাম? যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। যে কাজ করে, ভেরি গুড। দেখেন যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। আবার দেখেন সাবজেক্টিভ কেসে এসে বলতেছি যে ক্রিয়া সম্পন্ন করে তাকে সাবজেক্টিভ কেস বলে। তাহলে দেখেন তো সাবজেক্টের সংজ্ঞা এবং সাবজেক্টিভের সংজ্ঞা কি একই হয়ে গেল না? একই হয়েছে কিনা বলেন। তাহলে আমরা যদি প্রথম ক্লাসটা একটু খেয়াল করি, যে এখানে দেখেন যেটা সাবজেক্ট, এই যে যেটা সাবজেক্ট সেটাকেই আবার কেস বলা হয়। কেন বলেছিলাম কারণটা বুঝতে পেরেছেন? সাবজেক্টের সংজ্ঞা এবং সাবজেক্টিভের সংজ্ঞা কিন্তু এক। এই জন্য বাক্যের প্রয়োজনে, ইংরেজির প্রয়োজনে আমরা কোথায়ও সাবজেক্ট বলবো, কোথায়ও কেস বলবো। কেসের প্রয়োজন যখন হবে তখন সেটা কেস, আর যখন সাবজেক্টের প্রয়োজন তখন সেটা সাবজেক্ট। তাহলে যেটা সাবজেক্ট সেটাই কেস। যেমন সাবজেক্টের সংজ্ঞা এবং কেসের সংজ্ঞা কিন্তু মানে সাবজেক্টের সংজ্ঞা এবং সাবজেক্টিভের সংজ্ঞা কিন্তু একই, একেবারে এক, কোনো পার্থক্য নেই। তাহলে যেটা সাবজেক্ট সেটাই সাবজেক্টিভ কেস। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আপনারা কেউ একজন বলবেন যে অবজেক্টিভ কেস কাকে বলে? একটু কথা বলতে হবে, ভয়ের কোনো কারণ নাই। ইটস আ ভেরি ইজি অ্যান্ড ইউ ক্যান ডু ইট, নো ডাউট। একটু চিন্তা করুন। যার সাহায্যে কাজ করা হয় তাকে অবজেক্টিভ বলে। তাকেই অবজেক্টিভ কেস বলেন। ভেরি গুড। কারণ অবজেক্ট আর অবজেক্টিভ কেস একই জিনিস, যেমন সাবজেক্ট এবং সাবজেক্টিভ কেস একই জিনিস। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, শুধু পার্থক্যটা হলো সাবজেক্টিভটা হলো সাবজেক্টের জায়গায় বসে আর অবজেক্টিভটা অবজেক্টের জায়গায় বসে। এবার আসুন 3 নাম্বারটা, পজেসিভ কেস। পজেসিভ কেসের, আচ্ছা সাবজেক্টিভ কেসের বাংলা হলো কর্তৃকারক, আর অবজেক্টিভ কেসের বাংলা হলো কর্মকারক। পজেসিভ কেসের বাংলা হলো সম্বন্ধকারক। এখানে আমাদের কারক যে আছে, কারকের সাথে এইটা একটু ব্যতিক্রম। পজিটিভ কেস, পজিটিভ কেস হলো একটু ব্যতিক্রম তবে সোজা। এন্ড পজিটিভ কেসের সংজ্ঞাটা দেখুন, যে কোনো নাউন বা প্রোনাউন অপর কোনো নাউন বা প্রোনাউনের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে পজিটিভ কেস বলে। আপনি একটু খেয়াল করে দেখুন যে এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে কোনো নাউন বা প্রোনাউন অপর কোনো নাউন বা প্রোনাউনের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে পজিটিভ কেস বলে। যেমন আমি এখানে একটা উদাহরণ দেওয়া দরকার ছিল, আমি এখন দিচ্ছি, যে রাজু is my brother. দেখেন আমি এখানে একটা উদাহরণ দিলাম,
রাজু ইজ মাই ব্রাদার। এখানে দেখেন অবজেক্ট হলো মাই ব্রাদার, অবজেক্ট হলো মাই ব্রাদার। এখানে মাইটা হলো প্রোনাউন, মাইটা হলো প্রোনাউন। কিভাবে দেখেন, এই যে প্রথম আমার এই যে নিচে একটা দেখেন একটা টেবিল লেখা দেওয়া হয়েছে, আই মি মাই। আই যদি প্রোনাউন হয়, মাইও কিন্তু প্রোনাউন, কিন্তু এটা পজিটিভ ফর্ম। এটা আরেকটু পরে আলোচনা করব। তাহলে ব্রাদারটা হলো নাউন। তাহলে মাই ব্রাদার কার ভাই? আমার ভাই। অর্থাৎ প্রোনাউনের সাথে নাউনের একটা সম্পর্ক তৈরি হয়েছে। কার ভাই? আমার ভাই। এখানে রাজু, রাজু ইজ মাই ব্রাদার। এখানে রাজুটা কিন্তু ফ্যাক্ট নয়, ফ্যাক্টটা হলো আমার ভাই। তাহলে আমার সাথে ভাইয়ের একটা সম্পর্ক, অর্থাৎ প্রোনাউনের সাথে নাউনের একটা সম্পর্ক হয়েছে। আর পজিটিভ সব সময়, পজিটিভ কখনোই সাবজেক্ট হিসেবে বসে না। তো সাবজেক্ট হিসেবেও বসে, অবজেক্ট হিসেবেও বসে। কখন বসে? যখন এই এই পজিটিভের সাথে একটা নাউন যুক্ত করতে হয়, পজিটিভের সাথে একটা নাউন যুক্ত করতে হয়। যেমন মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। এখানে দেখেন যদি মাই মাদারটা না দেই তাহলে কি হয়? মাই ইজ এ হাউস ওয়াইফ। এখানে মাই কিন্তু সাবজেক্ট হিসেবে বসতে পারছে না। এখানে যখন আমি মাদার যুক্ত করলাম, মাদার একটা নাম, অর্থাৎ মায়ের সাথে আমার, অর্থাৎ প্রোনাউনের সাথে একটা নাউন যুক্ত করা হয়েছে। অর্থাৎ একটা কথা হলো যে পজিটিভ সাবজেক্ট হিসেবেও বসে এবং অবজেক্ট হিসেবেও বসে, তবে সাথে একটা নাউন নিয়ে বসে, একা একা বসতে পারে না। আমি আবার একটু পজিটিভটা বলছি, যে কোনো নাউন বা প্রোনাউন অপর কোনো নাউন বা প্রোনাউনের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে পজিটিভ কেস বলে। আর পজিটিভ কেস সবসময় সবসময় মানে পজিটিভ কেসের অবস্থানটা কোথায়? পজিটিভ কেস সাবজেক্টিভ বসে সাবজেক্টের জায়গায়, অবজেক্টিভ বসে অবজেক্টের জায়গায়, আর পজিটিভ কেস বসে হলো সাবজেক্ট অবজেক্ট উভয় জায়গায়। যেমন কেন উভয়? কিন্তু সাথে একটা কি নেয়? একটা নাউনকে নিয়ে নেয়। আমি একটু স্ক্রিনে আসছে এ কারণে আপনারা সবাই একটু কথা বলবেন। এই আজকের ক্লাসটা আপনাকে বুঝতে হবে, এবং আগামী দিনের ক্লাসটা, এই তিনটা ক্লাসের সমন্বয়ে আমি একটা ক্লাস নিতে চেয়েছি, যেটা আমাদের কোনো 1 2 3 কোনো নাম থাকবে না। এই আগামী ক্লাস তার পরের ক্লাসের মধ্যেই আমাদের ইংরেজির যে বেসিকটা আছে, এর মধ্যে আমাদের ইংরেজির বেসিকের 90% কাজ হয়ে যাবে। যদিও বেসিকে অনেক ইংরেজি রয়েছে আপনারা জানেন, কিন্তু যে কোনো টপিকসে আমি যাব তখন আপনি বুঝতে পারবেন। কারণ আমরা গ্রামার শিখি, ব্যাকরণ শিখি কথা বলার জন্য। আমরা ব্যাকরণ শিখি বা গ্রামার শিখি সেন্টেন্সে অর্থ বোঝার জন্য। সেই অর্থটা আপনারা একটু খেয়াল করেন। আমি কিন্তু প্রধান এবং প্রথম কাজটা যেটা করেছি, সাবজেক্ট অবজেক্ট ভার্বের সম্পর্কটা নিয়ে কাজ করছি। আমাকে অনেক কিছু করতে হবে না, শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কটা যদি আপনি ক্লিয়ার ভাবে ধরতে পারেন, তাহলে আমাদের বেসিকটা অর্জন হয়ে যাবে। তো এখন আমি এখানে একটু স্ক্রিনে আসছি, এই জন্য আমি সবার কাছে একটু জানতে চাচ্ছি এই কেসের সংজ্ঞা। আমি কিন্তু কেস এখনো বুঝাইনি, আমি জাস্ট কেস কাকে বলে। কেস 3 প্রকার: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, এই তিনটা কেস কাকে বলে, কাকে বলে, এবং আমি যে উদাহরণ দিয়েছি, সম্পর্কটা দেখিয়েছি, আপনারা সবাই বুঝতে পারছেন কিনা একটু ক্লিয়ার করতে হবে। জি স্যার, বুঝতে পারছি।
শামীম জি মাহমুদি স্যার, ভাই, জি স্যার, বুঝতে পেরেছি। আপাতত বুঝতে শামীম পারছি স্যার। মাহমুদি ভাই, জি স্যার, আপাতত অল ক্লিয়ার। জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার কিছুটা আরেকবার যদি বলতেন স্যার তাহলে হ্যাঁ, ক্লিয়ার আমি হইতো। ক্লাসের পরে আরেকটা ক্লাস নিব আজকেই। এই জন্য এটা যেহেতু আমাদের রেকর্ডিং হচ্ছে, আমি ক্লাসের পরে আরেকটা ক্লাস নিব। যে আমি এই জন্য কনফার্ম হচ্ছি যে আপনাদের কার কার সমস্যা থাকে, এটা আমি একটু কনফার্ম হয়ে নিচ্ছি। সেতু আক্তার, একটু বলেন কিছু, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। সাইফুল ভাই? স্যার পুরোপুরি বুঝতে পারি না স্যার, একটু লেট করে জয়েন করছি এই জন্য স্যার। আচ্ছা, ইংরেজি ক্লাসটাতে আমরা সব সময় দেখেন, আমি 10 মিনিট পরে শুরু করেছি আপনাদের মানে একটু লেট দেখেই, কিন্তু আপনারা জাস্ট টাইমে জয়েন করবেন। তো যাই হোক, আমি ক্লাসের পরে আরেকটু আলোচনা করব। আমরা আগে একটু শেষ করি। আমি একটু জেনে নিলাম যে আসলে কার কার সমস্যা আছে। এবার আপনারা এখানে দেখেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন করতে পারিনি সময় মতো, আবার বের হয়ে আচ্ছা গেছিলাম। যদি আরেকবার আচ্ছা, ভালো হতো। ঠিক আছে ঠিক আছে। আমি ক্লাস শেষ করেও আমি আপনাদের সাথে বেশ কিছু সময় থাকবো এইগুলো ক্লিয়ার করার জন্য। এটা আমাদের রেকর্ডিং ক্লাস, তো এই জন্য ইয়া করেন। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার হলো যে যেটা সাবজেক্ট সেটাই সাবজেক্টিভ, যেটা অবজেক্ট সেটাই অবজেক্টিভ। তাহলে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্ট অবজেক্টের জায়গায়, অবজেক্টিভ অবজেক্টের জায়গায় বসবে। এখন কথা হলো যে পজিটিভটা কোথায় বসে? পজিটিভও তো বাক্যের মধ্যেই বসে। তো পজিটিভও সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে। পজিটিভের সাথে একটা নাউন যুক্ত হয়ে সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট হয়, একটা নাউন যুক্ত করে। এবার আমরা একটু নিচে আসি, একটা উদাহরণ দেখব। দেখেন 4 নাম্বার উদাহরণটা, মাই ব্রাদার ওয়েন্ট টু দেয়ার ভিলেজ। এইটুকু দেখি, পরেরটুকু আমরা পরে বুঝবো। আমরা এখন এইটুকু বুঝতেছি এই কারণে, দেখেন এখানে সাবজেক্ট কোনটা? মাই ব্রাদার ওয়েন্ট টু দেয়ার ভিলেজ, এই বাক্যের সাবজেক্ট কোনটা? মাই ব্রাদার। মাই ব্রাদার। এখানে খেয়াল করে দেখেন, এই যে মাইটা হলো পজেসিভ, মাইটা হলো পজেসিভ, তার সাথে একটা নাউন রয়েছে ব্রাদার। আবার খেয়াল করেন দেয়ার ভিলেজ, এই বাক্যের অবজেক্ট কোনটা? ভিলেজ। হ্যাঁ, দেয়ার ভিলেজ। দেয়ার এই ভিলেজ। বাক্যের অবজেক্ট হলো দেয়ার ভিলেজ। কারণ দেখেন, যদি শুধু ভিলেজ বলি তাহলে আমার বাক্যটা কেমন হয়, অর্থটা কেমন হয়? মাই ব্রাদার ওয়েন্ট টু ভিলেজ, আমার ভাই গ্রামে গিয়েছিল। কিন্তু আমি প্রকাশ করতে চেয়েছি আমার ভাই তাদের গ্রামে গিয়েছিল, তাদের গ্রামে গিয়েছিল। তো আমি এখানে যে জিনিসটা বোঝাতে চেষ্টা করেছি, আপনারা একটু খেয়াল করেন, এখানে মাই ব্রাদারটা হলো সাবজেক্ট। এখানে মাইটা যদি পজিটিভ হয়, মাই ব্রাদারটা যদি পজিটিভ কেস হয়, এবং দেয়ার ভিলেজটাও কিন্তু পজিটিভ কেস, দেয়ার ভিলেজটাও কিন্তু পজিটিভ কেস। কেমন করে একটু খেয়াল করেন, যে পজিটিভ যখন আমি শুরুতেই বলেছি, পজিটিভ বোঝানোর সময় বলেছি যে এই যে এখানে আমি একটা ইয়া দিয়েছি, চার্ট দিয়েছি, খেয়াল করে দেখেন, আই, মি, মাই। আইটা হলো সাবজেক্টিভ কেস, মিটা হলো অবজেক্টিভ কেস, আর মাইটা হলো পজিটিভ কেস। তাহলে আই থেকেই কিন্তু মি থেকেই কিন্তু মাই। এখানে কখনোই অবজেক্ট সাবজেক্ট হয় না, সাবজেক্ট অবজেক্ট হয় না, কিন্তু সাবজেক্ট অবজেক্টের রূপ নিতে পারে, অবজেক্ট আবার সাবজেক্টিভের রূপ নিতে পারে, অর্থাৎ তিনটার রূপ নিতে পারে। গতদিন আমার একটা কোশ্চেন ছিল, আমার একটি কলম আছে। আপনারা সবাই আমার সাথে একমত এবং আপনারা জানেন যে ইংরেজি হলো আই হ্যাভ আ পেন। যদি আই হ্যাভ আ পেন হয় তাহলে আমার ইংরেজি তো মাই, তাহলে মাই হ্যাভ এ পেন হলো না কেন? কারণ পজিটিভ কখনোই সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হতে পারে না।
যখন পজিটিভ সাবজেক্টের জায়গায় যাবে তখন সাবজেক্টিভ রূপ নিয়ে যাবে, তখন সাবজেক্টিভ রূপ নিয়ে যাবে। এবার খেয়াল করেন, আমার একটি কলম আছে, আমার ইংরেজি হলো আই, আমার ইংরেজি হলো মাই, কিন্তু এই মাইটা যখন সাবজেক্টের জায়গায় চলে গেল তখন সেটা আই হয়েই বসলো। আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। অর্থাৎ মাইটা কি হলো, সাবজেক্টের জায়গায় গিয়ে তার সাবজেক্টিভ রূপ নিয়ে গেল। আমি এই ক্ষেত্রে আপনাদের একটা উদাহরণ দেখাবো। এই যে দেখেন নিচে খেয়াল করেন 2 নাম্বার উদাহরণটা, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। আমাকে ইংরেজি কি? মি। কিন্তু দেখেন মিটা কোথা থেকে আসছে? এই যে আই থেকে মি হয়েছে। এই মিটা দেখেন মি এর সাবজেক্টিভ রূপ হলো আই, আবার আই এর অবজেক্টিভ রূপ হলো মি। এই ক্ষেত্রে দেখেন যখন সে এর অবস্থান কিন্তু অবজেক্টের জায়গায়। এখন কেউ যদি বলে এরকম হি হেল্পস আই, তাহলে এটা কি বাক্যটা কি ভুল হবে না? জি স্যার। যখন অবজেক্টের জায়গায় বসবে তখন দেখেন একটা বিষয় ক্লিয়ার করেন, একটু ক্লিয়ার হন। এই যে এখানে আই, উই, ইউ, একটু মিউট হন, যখন কথা বলবেন তখন আনমিউট হবেন। দেখেন এখানে 8টা সাবজেক্ট আছে, এই 8টা সাবজেক্টেরই অবজেক্টিভ রূপ আছে, আবার এই 8টা সাবজেক্টিভেরই পজিটিভ রূপ রয়েছে। তাহলে মূলত ঘুরে ফুরে যেখানেই আপনি বসান না কেন, যেখানেই আপনি যান না কেন, আপনার এই সাবজেক্ট, অবজেক্ট এবং পজিটিভ, এই 3টা জিনিসে কিন্তু বারবার আপনার বাক্যের গঠনে চলে আসবে। সুতরাং আপনি যদি এই 4টা একটু বারবার পড়বেন, মুখস্থ করবেন না, কিন্তু পড়তে পড়তে যেন আপনার মুখস্থ হয়ে যায়। কারণ আপনাকে কি করতে হবে, এই যে আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, দেখেন হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, সরি একটু ভুল হয়েছে, এই জায়গাটা দেম নয় দেয়ার হবে। আমি একটু এখনই সেরে দিচ্ছি, এটা দেয়ার হবে। দেয়ার, এই দেয়ার দেখেন আমাদের 3টা দেয়ার আমরা ব্যবহার করি। আমি এটা নিয়ে কথা বলবো পরে, একটু পরেই কথা বলবো। এই দেয়ার মানে তাদের, এই যে দে মানে তারা, দেম মানে তাদের, দেয়ার মানেও তাদের। এখন এই পজিটিভ গুলো সাবজেক্ট হিসেবে বসে, এই পজিটিভ গুলো সাবজেক্ট হিসেবে বসে, কিন্তু তার সাথে কি দরকার হয়? একটা নাউন দরকার হয়। আমরা এই যে চতুর্থ বাক্যে দেখেন মাইটা পজিটিভের জায়গায় আছে, খেয়াল করেন এই যে মাইটা পজিটিভের জায়গায় আছে, কিন্তু মায়ের সাথে আরেকটা নাউন যুক্ত হয়েছে, মাই ব্রাদার। আবার দেখেন এই যে দেয়ার, আমরা এখানে এই যে দেয়ার পজিটিভ, এই যে দেয়ার ভিলেজ, তাদের গ্রাম, অর্থাৎ পজিটিভ প্লাস নাউন সমান সমান সাবজেক্ট হয় এবং পজিটিভ প্লাস নাউন সমান সমান অবজেক্ট হয়। এই বিষয়টা আপনার একটু মানে ক্লিয়ার হতে হবে যে পজিটিভের, আমি এখানে যদি একটু লিখে দেই যে দেখেন পজিটিভ প্লাস নাউন, সরি পজিটিভ প্লাস নাউন, আমি আজকে একটু টেবিলে বসিনি, আমি বসছি এই গরমের মধ্যেও আমার
দেখেন পজিটিভ প্লাস নাউন, আবার আরেকটু ব্যাক দিয়ে দিই। এটা আপনারা একটু বুঝে নেবেন। is equal to দেখেন is equal to সাবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট and অবজেক্ট। তাহলে আপনারা একটু বিষয়টা খেয়াল করুন যে পজিটিভ প্লাস নাউন সমান সমান সাবজেক্ট এবং অবজেক্ট হয়। তো এখানে এই 8টা নাউন, এই 8টা সাবজেক্ট, দুনিয়াতে এর বাইরে কিন্তু কোনো সাবজেক্ট নেই এবং এর বাইরে কোনো অবজেক্ট নেই। তাহলে এই হলো 8টা সাবজেক্ট 8টা অবজেক্ট। পাশাপাশি এই এই 8টাও সাবজেক্ট হিসেবে বসে এবং অবজেক্ট হিসেবে বসে। তাহলে আমি যদি ধরে নেই যে এই প্রথম 8টা সাবজেক্ট, পরের 8টা অবজেক্ট, আর পরের 8টাও সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে বসে, তাহলে 3 8 24টা। এই 24টা ওয়ার্ড যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার সাবজেক্ট অবজেক্ট আর ভার্বের কোনো রকম সাবজেক্ট অবজেক্ট এর কোনো রকমের সমস্যা হবে না। আর আপনি খেয়াল করে দেখুন, একের লাস্ট নাম্বারটা দিয়েছি নেম, নেমের অবজেক্টিভ কেস নেমই হয় আর এর পজিটিভ কেস নেমস হয়। যেমন এখানে নিচে দেখেন রাজু, রাজুর অবজেক্ট রাজুই হয় আর পজিটিভ হলো রাজুস। এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফিসেস, যার অর্থ দেয় র। এখানে যেমন খেয়াল করেন ইংরেজি পড়তে গিয়ে অনেক জায়গায় আমরা এরকম দেখতে পারি যে রাজুস পেন, এর মানে কি রাজুস ফাদার, মানে আমি জাস্ট একটা নাম বলছি। আর অ্যাপোস্ট্রফিস এস এর অর্থ দেয় সবসময় র, র এর অর্থ দেয়। র এর অর্থ যখন দিচ্ছে তখন যেমন রাজুস পেন, রাজুর কলম, রাজুস ভিলেজ, রাজুর গ্রাম, এরকম অর্থ দেয় এই পজিটিভ। তাহলে নাম দুনিয়াতে যত নাম আছে সেগুলোর যেমন রাজু, রাজু, রাজুস, যখনই আপনি কোনো বই পুস্তকে বা কোথায়ও দেখবেন এই এস এর সাথে, এস এর উপরে একটা নর্মালি একটা দেখবেন মানে কমার মতো, যেটাকে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফিস। এই অ্যাপোস্ট্রফিস যুক্ত হয়ে সাধারণত পজিটিভ হয় নাউনের ক্ষেত্রে। আর বাকি 7টার সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এবং পজিটিভ কি সেটা কিন্তু আমি আপনাদেরকে এখানে দিয়েছি। এর বাইরে কোনো সাবজেক্ট অবজেক্ট এবং সাবজেক্ট অবজেক্ট এবং পজিটিভ আর নেই। এখন আমি যে আলোচনাটা করেছি বা করছি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার কিনা একটু কথা বলবেন। জি স্যার। যদি এটা আপনার ক্লিয়ার হয়, আমি যে সেন্টেন্সের সম্পর্কগুলোর কথা বলছি এবং আমরা সারাদিনে যা কথা বলি এটা সেন্টেন্সের মাধ্যমেই বলি। সুতরাং আপনি যদি একটা সেন্টেন্স সম্পর্কে নিশ্চিত হতে পারেন যেটা আমার ক্লিয়ার, একটা সেন্টেন্সে কি কি থাকে। আমি গত ক্লাসে বলেছিলাম একটা সেন্টেন্সে 3টা পার্ট অফ স্পিচ থাকে, সেটা হলো নাউন, প্রোনাউন এবং ভার্ব। নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই 3টা পার্ট অফ স্পিচ থাকে সাধারণত, এটা থাকবেই থাকবে। আর বাকি 5টা পার্ট অফ স্পিচ এগুলো বাক্যের প্রয়োজনে আসে। এবার আমাদের
একটু এই যে 4 নাম্বার যে ইয়াটা দিয়েছি, এক্সাম্পলটা দিয়েছি, এই এক্সাম্পলের মাধ্যমে আমাদের সেকেন্ড ক্লাসটা মানে আবার রিভিশন হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখেন যে মাই ব্রাদার ওয়েন্ট টু দেয়ার ভিলেজ ইন দ্য সিজন অফ অটাম ইন মার্চ ইন দ্য ইয়ার অফ 2023। একটা বাক্য, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা বাক্যটাকে দীর্ঘায়িত করেছি। ওই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন, কমপ্লিমেন্ট, এর সাথে আমি আবার কেসটাকে জুড়ে দিয়েছি। সেটা হলো দেখেন সাবজেক্টে পজিটিভ কেস, আবার অবজেক্টেও পজিটিভ কেস। এই কেসের যে বিষয়টা, এটা আমি বোঝানোর চেষ্টা করেছি। এবং একটা বাক্যে দেখেন সিম্পল একটা বাক্যটাকে আমি একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্ট যুক্ত করেছি। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোশ্চেন করব একটু পরে, রেকর্ডিংটা শেষ করার পরে। এখানে আমি একটু বুঝাই দিচ্ছি। দেখেন ওয়েন্ট মানে যাওয়া, মানে গো ওয়েন্ট, গো থেকে ওয়েন্ট হয়েছে। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। কে গিয়েছিল? আমার ভাই। আমার ভাই সাবজেক্ট। কোথায় গিয়েছিল? তাদের গ্রামে গিয়েছিল। তাহলে এখানে দেখেন ওয়েন্টটা ভার্ব, আর মাই ব্রাদারটা সাবজেক্ট, দেয়ার ভিলেজটা অবজেক্ট। আবার যদি বলি মাই ব্রাদারটা পজিটিভ কেস এবং দেয়ার ভিলেজটা পজিটিভ কেস, তাহলে কি ভুল হবে? না স্যার। আচ্ছা, না স্যার। এরপরে দেখেন ইন দ্য সিজন অফ অটাম ইন মার্চ, অর্থাৎ শরৎকালের মার্চে, মার্চের শরৎকালে, ইন দ্য সিজন অফ অটাম ইন মার্চ, অর্থাৎ শরৎকালের মার্চে। এই ইন দ্য সিজন অফ মানে টাইম বোঝায়, সময় বোঝায়। তাহলে ইন দ্য সিজন অফ অটাম, অটাম মানে শরৎকাল, শরৎ মানে শরৎকালের মার্চে, আর শরৎকাল সাধারণত মার্চ এপ্রিলেই হয়ে থাকে। এবার তাহলে দেখেন এইটুকু অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই কিন্তু এটা এক্সটেনশন। আমার ভাই তাদের গ্রামে গিয়েছিল, দেখেন বাক্যের অর্থটা ক্লিয়ার। আমার ভাই তাদের গ্রামে গিয়েছিল, বাক্যের অর্থ কিন্তু ক্লিয়ার। যখন বললাম ইন দ্য সিজন অফ অটাম ইন মার্চ, শরৎকালের মার্চে, তাহলে এখানে অতিরিক্ত তথ্য দিল। আরেকটু দেখুন ইন দ্য ইয়ার অফ, এবং এটাও সময় বা বছর বোঝায় 2023, অর্থাৎ 2023 সালে। এখানে দেখেন এই যে একটা বাক্যে মাই ব্রাদার হলো সাবজেক্ট, ওয়েন্ট হলো অবজেক্ট, দেয়ার হাউস হলো, ওয়েন্ট হলো ভার্ব, আর দেয়ার হাউস হলো অবজেক্ট। কিন্তু এই যে এখানে দেখেন কয়েকটা জায়গায় টু আছে, ইন আছে, অফ আছে। এই ইন, অফ, টু এখানে কেন বাক্যের প্রয়োজনে বসছে? যদি দিকে বুঝায়, কোনো কিছুর দিকে বুঝায়, তাহলে টু বসে। আমার ভাই তাদের গ্রামের দিকে গিয়েছিল, এরকম অর্থ। কিন্তু এই বাক্যে আপনারা একটা কথা খেয়াল করেন যে প্রিপজিশন সহ বাকি যে কয়েকটা পার্ট অফ স্পিচ আছে এবং বাক্যে সাহায্যকারী ভার্ব বসে, এগুলো বাক্যের অর্থ প্রদান করবে না, বাক্যে অর্থ প্রদান করবে না। আমি যদি একটু অন্যদিকে যাই, যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমরা সবাই জানি অ্যাম মানে হই, আই এম স্টুডেন্ট, এখানে অ্যাম মানে হওয়া বা হই। তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল, যদি আমি বলি আমি হই স্কুলে যাইতেছি, তাহলে দেখেন বাক্যটা কেমন হয়ে গেল। আমরা কি বলতেছি? আমি স্কুলে যাচ্ছি বা আমি স্কুলে যাইতেছি। তাহলে এই ক্ষেত্রে অ্যাম কিন্তু সাহায্যকারী ভার্ব, এবং এখানে এই অ্যামের অর্থ দেবে না। আমি এটা আমাদের পরবর্তী স্টেপে আসবে, সেকেন্ড স্টেপে আসবে। কিন্তু এখানে এইরকমই দেখেন
আমার ভাই তাদের গ্রামের দিকে গিয়েছিল, আমি এই কথাটা কিন্তু বলছি না, আমি বলছি কি আমার ভাই তাদের গ্রামে গিয়েছিল। এই যে গ্রামে আসছে, এই প্রিপজিশন গুলো সাধারণত একটা বাক্যের অর্থ প্রকাশ করতে বসে। যেমন দেখেন, এই যে এই প্রথম দুইটা বাক্যে হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে, আর আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। এখানে দেখেন কোনো প্রিপজিশন নাই, কারণ এই দুইটা বাক্যে কোনো প্রিপজিশন লাগে না। এখন আমি যদি বলি একেবারে সিম্পল, আই গো স্কুল, আপনি নিশ্চিত এখানে যে বাক্যটা সঠিক হয়নি। আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই যে স্কুলে এ অর্থে টু বসে, এখন কোনটা কোন অর্থে আসবে এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে কেসের ভূমিকাটা কি, কেসের কাজটা কি। এই কেসের কাজ এবং বাক্যের মধ্যে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্ক এবং কাজটা আপনারা যদি মানে বুঝতে পারেন, তাহলে আমার আজকের আলোচনাটা, আমি মনে করব আমার আলোচনাটা সার্থক হয়েছে। আর না বুঝলেও আমি বলবো না আমি ব্যর্থ হয়েছি, আমি এটা নিয়ে আবার কথা বলবো। তো আপনারা একটু আমাকে সবাই নিশ্চিত করবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। জি জি স্যার। জি স্যার, বুঝতে পারি স্যার।